আসসালামু আলাইকুম। আশা করি সুপ্রশিক্ষিতরা সকলেই ভালো আছেন। আমরা আজকে মেকানিক যে বইটি রয়েছে বা বলবিদ্যা তাই এটা চ্যাপ্টার 4 করব এবং চ্যাপ্টার 3 করেছি। চ্যাপ্টার 3 খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না, আমার যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ছিল এবং যেগুলো হোমওয়ার্ক দেওয়া হয়েছিল সেগুলো করবেন। চ্যাপ্টার 3 করার কারণটা মূলত হচ্ছে চ্যাপ্টার 4-এ আমরা যখন ম্যাথগুলো এক্সাম্পলগুলো সলভ করব তখন চ্যাপ্টার 3-র একটা সংস্পর্শ থাকবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে চ্যাপ্টার 3-র যে আমাদের থিওরিটা ছিল, মনে আছে তোমাদের? প্রথম থিওরি যেটা, এখান থেকে আমরা যে ত্বরণ বা করার সূত্রগুলো পেয়েছিলাম, এই যে ত্বরণের সূত্রগুলা, এগুলাই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, আমরা তো আজকে এই কেন্দ্রিক বল বা চ্যাপ্টার 4 যেটা সেন্টার ফোর্সের আমরা এক্সাম্পল 1টা করার চেষ্টা করব। তো এক্সাম্পল 1টা মূলত কি বলছে, কোনো সমতলে অবস্থিত চ্যাপ্টার বলো, অনেক চ্যাপ্টার আছে, কোনো সমতলে অবস্থিত স্থির বিন্দু ও অভিমুখী ত্বরণে একটি কোণা উক্ত সমতলে চলে, কোণার গতিপথের অন্তরক সমীকরণ নির্ণয় করতে হবে। তো এটা আমরা নির্ণয় করে ফেলবো। আর মেকানিকের ক্ষেত্রে সবচেয়ে জরুরি প্রশ্নটা ভালোভাবে মুখস্থ করে এবং কোন প্রশ্নের কীভাবে উত্তর হচ্ছে সলভ হচ্ছে সেটা ভালোভাবে জেনে রাখা। তাহলে আমি যে কাজটা করবো যে তোমাদের চিত্রটা খাতায় এক্সট্রা করে আর্ট করে দেবো না, বইয়ে যে চিত্রটা আছে এটা দেখার চেষ্টা করি। তো বলতেছে প্রশ্নে কি, যে কোনো সমতলে অবস্থিত স্থির বিন্দু, এই ও বিন্দুটা এটা স্থির, এ নড়াচড়া করবে না, কিছু করবে না, যেখানে আছে সেখানে স্থির এবং এই অভিমুখের ত্বরণে একটি কোণা কি করে হচ্ছে উক্ত সমতলে চলে। সমতল বলতে গেলে বোঝা যাচ্ছে যে পুরা যে খাতাটা দেখতে পাচ্ছ এটা পুরাটাই কিন্তু একটা সমতল। এই সমতলের যে কোনো একটা জায়গায় একটা কোণা কিভাবে চলতেছে, একটা ত্বরণে চলতেছে, ও অভিমুখী ও কি বল স্থিরবিন্দু ও অভিমুখী ত্বরণে একটি কোণা উক্ত সমতলে চলে। তো ধরলাম এই যে পিটা দেখতে পাচ্ছেন এটা আমাদের সেই হচ্ছে কোণাটা। তো এখানে আমরা একটা বক্ররেখা আর্ট করলাম যে এই সমতলে এইভাবে এই বিন্দুটা কি করতেছে, এখানে এই সমতলে চলতেছে। এখন কোণার গতিপথের অন্তরক সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে খুব সিম্পলভাবে দেখতে গেলে এখানে একটা ও স্থির বিন্দু নিলাম এবং এখান থেকে এই সমতলে একটা পি বিন্দু নিলাম যেটা হচ্ছে কি করতেছে, বা কোণা নিলাম যেটা সমতলে চলতেছে ও স্থির বিন্দু ও অভিমুখী ত্বরণে। এখন বাকিগুলো কি, এখান থেকে ওপি পর্যন্ত এটা আমাদের হচ্ছে অরীয় ত্বরণ, যেটা ব্যাসার্ধ বরাবর, এখানে ব্যাসার্ধ আর, ঠিক আছে, এবং এর অনুপ্রস্থ শূন্য থাকবে। এবং এই যে স্পর্শ একটা আর্ট করেছে এটার কাজটা পি বিন্দু, এটার কাজটা পরবর্তী স্টেপে। বাট আমরা এখন যতটুকু আলোচনা করব ততটুকু আলোচনার মধ্যে চিত্রটা যতটুকু আলোচনা করলাম এতটুকুই, ঠিক আছে। তো আমরা এখন এই আলোচনার মধ্য থেকে আমরা এখন একটু বোঝার চেষ্টা করি যে আমরা কীভাবে সমাধান করব। প্রথমত আমাদের তো অবশ্যই সমাধান লিখতে হবে। সমাধান লেখার পরে এখন আমরা কি করব, ধরি যে টি সময় কোণাটি তার বক্রপথের যে পি বিন্দুটার কথা বললাম, এই যে আমাদের ও বিন্দু থেকে সমতলে এই যে বিন্দুটা এভাবে চলতেছে, এখানে একটা বক্রপথ তৈরি হচ্ছে, সেটা আমাদের পোলারে আমাদের প্রকাশ করতে হবে, না হলে এটা আমাদের সমাধান করতে পারবো না। তো এটা পোলারে প্রকাশ করলাম, এর জন্য বক্রপথটা নিলে আমাদের জন্য সুবিধা। পি আর থিটা বিন্দুতে অবস্থান করে যেন ব্যাসার্ধ ভেক্টর ওপি ইকুয়াল, এই ব্যাসার্ধ ভেক্টরটা ওপি ইকুয়াল আর, এবং এই আদিরেখা ও যে আদি অক্ষ বরাবর এর সাথে এখানে একটা থিটা কোণ উৎপন্ন করতেছে। ওকে, এই যে থিটা কোণটা উৎপন্ন করলো এবং পি এর ত্বরণ সর্বদা ও বিন্দু অভিমুখী, তাহলে অরীয় ত্বরণ পি বিন্দু কি, পি এর ত্বরণ সর্বদা ও বিন্দু অভিমুখী, এবং তাহলে অরীয় ত্বরণটা কি, ব্যাসার্ধ বরাবর ত্বরণ। আমরা সকলে অরীয় ত্বরণের ব্যাপারটা জানি, এর আগের চ্যাপ্টারে আমরা ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম। অরীয় ত্বরণটা হচ্ছে কি ব্যাসার্ধ ভেক্টর বরাবর, এবং অনুপস্থ অরীয় ত্বরণটা কী হবে, পি এর যে মানটা হবে সেটা অরীয় ত্বরণ হবে। এবং অনুপস্থ ত্বরণ বলতে বোঝাচ্ছে এই যে ব্যাসার্ধ ভেক্টর বরাবর যদি আমরা একটা লম্ব আর্ট করি, সেই লম্ব আর্ট করার ফলে যে ত্বরণটা আমাদের হবে সেটা হচ্ছে অনুপস্থ ত্বরণ। এই অনুপস্থ ত্বরণটা আমাদের 0 এখানে। তাহলে এখন এই শর্ত অনুযায়ী গতির সমীকরণ আমাদের হবে, এটা আমরা দেখার চেষ্টা করি। সুতরাং গতীয় সমীকরণ হবে, গতির সমীকরণটা হবে কিরকম, ডি স্কোয়ার আর ডিটি স্কোয়ার মাইনাস আর ডি থিটা ডিটি স্কোয়ার ইকুয়াল। দেখেন এখানে কিন্তু আমাদের যে ত্বরণের যে আমাদের চ্যাপ্টার 3-তে যে ত্বরণের যে থিওরিটা শিখেছিলাম, সেখানে কিন্তু আমরা এই যে রুলসটা সেটা কিন্তু পেয়েছিলাম, ডি স্কোয়ার আর ডিটি স্কোয়ার মাইনাস আর ডি থিটা বাই ডিটি স্কোয়ার।
এই যে দেখেন, তো এই যে শর্তগুলা, এই শর্ত অনুযায়ী আমরা কি এই যে ত্বরণের যে এটাকে আমরা গতির সমীকরণ হিসেবে অ্যাপ্লাই করতে পারি প্রথম ত্বরণের জন্য। তো এখানে F1, এখানে ত্বরণটা হচ্ছে আমাদের পি, যেটা এখানে আমাদের ত্বরণটা কি, ত্বরণটা পি বিন্দু বরাবর। আর পি বিন্দুতে যেহেতু আকর্ষণ ঘটবে ও বিন্দু থেকে, সো এখানে আমাদের এই পিটাকে ত্বরণ হিসেবে প্রকাশ করার জন্য আমরা কি করব, মাইনাস পি দেবো, যেহেতু এই পি বরাবর ও বিন্দু থেকে একটা আকর্ষণ ঘটবে। ওকে, তাহলে আমরা খুব সহজেই আমরা এই লাইন পর্যন্ত হালকা পাতলা হলে বুঝতে পারলাম, কারণ পুরোপুরি ক্যালকুলেশনের ব্যাপারগুলো ঘটবে। এরপরে আরেকটা কী ছিল, এবং এর সাথে সাথে আমাদের যে অনুপস্থ ত্বরণটা শূন্য হবে এবং ওর ব্যাসার্ধ বরাবর ত্বরণটা পি, এখানে ব্যাসার্ধ বরাবর ত্বরণটা পি, তো আমাদের ব্যাসার্ধ বরাবর ত্বরণের যে সূত্রটা সেই অনুযায়ী আমরা এখানে সমীকরণটা লিখলাম, এবং ত্বরণ F1 এর জায়গায় আমরা দিলাম কি মাইনাস পি, মানে হচ্ছে আকর্ষণ হচ্ছে ও বিন্দু থেকে, এর জন্য মাইনাস পি। এবং আরেকটা ছিল আমাদের কি, অনুপস্থ ত্বরণ যদি শূন্য হয় সেক্ষেত্রে 1/r d/dt, এটা একদম শেষের লাইনটা, যেটা আমাদের থিওরি চ্যাপ্টার 3 এর থিওরিটার হচ্ছে প্রথম থিওরিটার একদম শেষে, যেটা F2 যেটা বের করছিলাম আর স্কোয়ার, এক্ষেত্রে কি ওরীয় ত্বরণ অনুপস্থিত ত্বরণটা শূন্য হয়, ঠিক আছে, ইকুয়াল 0। আচ্ছা, তাহলে এখানে আমরা দুটো শর্ত অনুযায়ী দুটো আমরা সমীকরণ পেলাম। প্রথমটা হচ্ছে যদি ওরীয় ত্বরণ পি থাকে সেই ক্ষেত্রে আমাদের কি ব্যাসার্ধ বরাবর ত্বরণ হলে এই সমীকরণটা আমরা লিখতে পারি, এবং এটা হচ্ছে অনুপস্থিত ত্বরণ যদি শূন্য হয় সেক্ষেত্রে। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, d/dt r স্কোয়ার dθ/dt ইকুয়াল 0। কারণ এখানে 1/r যদি আমি ইকুয়ালের এই পাশে আনি, তাহলে 0-এর সঙ্গে কী হয়ে যাবে, 0-এর সঙ্গে ডিভাইডেড হয়ে যাবে, বা 0-এর সঙ্গে গুণ হোক বা ডিভাইডেড হোক, এখানে কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে শুধু এখানে d/dt r স্কোয়ার dθ/dt এটা থাকবে। এটাকে আমরা চাইলে 1 নম্বর সমীকরণ দিতে পারি, এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা, এখন এই 2 নংকে আমরা t এর সাপেক্ষে সমাকলন করব, ঠিক আছে, t এর সাপেক্ষে সমাকলন করি। তো সমাকলন করলে ঘটনাটা কি ঘটবে, আমরা একটু আগের ক্লাসগুলো একটু আবার রিমাইন্ড করি। আমরা জানতাম কি, যদি কোনো কিছুকে আমরা অন্তরীকরণ করি এবং তার সাথে যদি সমাকলন থাকে, তাহলে এই অন্তরীকরণ এবং সমাকলন কেটে যায়, শুধু যে অংশটা থাকে সেটাই আমরা পাই, তাই না? এটাকে আমরা ব্যাখ্যা করছিলাম কিভাবে, যদি আমরা এক্স স্কোয়ারকে যে অন্তরীকরণ করি, যে মানটা পাবো সেই মানটাকে আবার সমাকলন করলে আমরা যাকে অন্তরীকরণ করতেছি সেই মানটাই পাবো। তার মানে সহজ ভাষায় আমি শিখিয়েছিলাম যে রুলসটা এরকম, যদি এরকম থাকে কোনো কিছুকে অন্তরীকরণ করতেছি তাকে আবার সমাকলন করতে হবে, তাহলে এই অন্তরীকরণ সমাকলনটা কেটে যাবে, শুধু যাকে আমরা এই মান, যে মানটাকে আমরা অন্তরীকরণ করার পর সমাকলন করতে সেই মানটাই শুধু থাকবে। তাহলে এখানে যদি এই 2 নংকে টি এর সাপেক্ষে যদি সমাকলন করি সেক্ষেত্রে এখানে একটা সমাকলন চিহ্ন আসবে, তাহলে এই অন্তরীকরণ d/dt এবং সমাকলন চিহ্নটা কেটে যাবে, শুধু কি থাকবে আমাদের, এটা আর কি সহজ সিস্টেমে বুঝাই দিলাম, dθ/dt। তোমরা এইটা অ্যাপ্লাই করতে পারবে অত চিন্তা ভাবনা না করে, যে সমাকলন এবং অন্তরীকরণ যদি একসাথে থাকে সেই দুটো কেটে গিয়ে শুধু যেটা থাকবে সেই মানটা আমাদের অ্যান্সার হবে। ওকে, যদি সমাকলন করতে বলে। আচ্ছা, তো এখানে আমাদের 0 আছে, তো এখানে আমাদের যদি অন্তরীকরণ করি, সমাকলন করি, খুবই দুঃখের ব্যাপার যে আমি ক্লাসটা কন্টিনিউ করলাম কিন্তু দেখা যাচ্ছে যে ভিডিও মিউট হয়ে গেছে কখন যে। তো আমরা এখান পর্যন্ত করছিলাম যে 2 নংকে টি এর সাপেক্ষে সমাকলন করব কিভাবে সে পর্যন্ত। তাহলে এখানে r স্কয়ার dθ/dt আসলে, এবং 0কে যদি আমরা সমাকলন করি তাহলে সেখানে একটা ধ্রুবক আসবে, ধ্রুবকটাকে আমরা h চিন্তা করলাম। ওকে, বা dθ/dt থাকলো, এবং h, এই r স্কয়ারটা যদি এপাশে চলে আসে তাহলে h বাই কি হয়ে যাবে, r স্কয়ার হয়ে যাবে, h/r² হয়ে যাবে, এবং dθ/dt, এবং এখানে দেখো h ইন্টু অবস্থায় গুণ অবস্থা আছে, h কে রাখলাম, তাহলে এখানে যদি এরকম রাখি ইন্টু h ইন্টু 1/r², এভাবে কিন্তু লেখা যায়, তাই না? তো এখানে আমরা এই r ইকুয়াল আমরা 1/u লিখতে পারি, এটা আমাদের একটা শর্ত যে r ইকুয়াল 1/u লিখতে পারবো। তো r ইকুয়াল 1/u ধরলাম, তো ধরা মানে এখানে কি বোঝাচ্ছে, ইউ যদি আমরা পার করি, সাপোজ ইউটা আর এর কাছে পার করলাম, আরটা ইউ এর কাছে আসলে ক্রস গুণন করা যায়, তাহলে ইউ ইকুয়াল 1/r আসবে, আর ইউ এর উপরে তো আমরা স্কোয়ার দেই, তাহলে কি হয়ে যাবে, 1/r এর উপরে একটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে এই 1/r² ইকুয়াল কি লিখতে পারবো, ইউ স্কোয়ার। তাহলে এখানে 1/r² জায়গায় আমরা ইউ স্কোয়ার লিখলাম, কোথা থেকে, যেহেতু আমরা r ইকুয়াল 1/u ধরতে পারবো, সেহেতু এই r এবং ইউ এর জায়গাটা পরিবর্তন করে সেগুলো স্কোয়ার করে দিলাম, করলে দেখা যাচ্ছে যে 1/r² ইকুয়াল আমরা ইউ স্কোয়ার লিখতে পারি। তো এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিব। আমি অনেক ডিটেলস বুঝালাম, অনেক কষ্ট করে, প্রায় 10 মিনিট ধরে, কিন্তু দেখা গেল যে ক্যামেরা মিউট হয়ে আছে, কেমনটা লাগে। এখন 1 নং হতে পাই, 1 নং আমরা কি দেখেছিলাম, d² r/dt² মাইনাস r dθ/dt² ইকুয়াল হচ্ছে -p।
তাই না? তো এখানে আমরা যে কাজটা এখন হবে, তো এখানে আমরা ডি স্কোয়ার আর ডিটি স্কোয়ার যে অংশটা রয়েছে, ডি স্কোয়ার আর ডিটি স্কোয়ার যে অংশটা রয়েছে, এটাকে আমরা চাইলে কীভাবে লিখতে পারি? এখানে বোঝাচ্ছে কি যে টি এর সাপেক্ষে আর কে দুইবার অন্তরীকরণ, তো এটাকে আমরা ভেঙে লিখতে পারি না, ডি বাই ডিটি ডি আর ডিটি, মানে এখানে টি এর সাপেক্ষে আরকে একবার অন্তরীকরণ করে যে মানটা আসবে টি এর সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ, তার মানে দুইবার অন্তরীকরণই বোঝায়, যেটাকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি কিন্তু। মাইনাস আর ডিটিটা বাই ডিটি ইকুয়াল আমরা কী পেয়েছিলাম? এইচ ইউ স্কোয়ার, এইচ ইউ স্কোয়ার কী পেয়েছিলাম? এইচ ইউ স্কোয়ার, কিন্তু এখানে উপরে আরেকটা স্কোয়ার আছে, তাহলে এটার মানটা আর উপরে আরেকটা স্কোয়ার দিলে তাহলে এইচ এর উপর স্কোয়ার হবে এবং ইউ স্কোয়ারের উপর স্কোয়ার হবে, তাহলে আসবে এইচ স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4 মাইনাস পি। এখানে এখন ডি বাই ডিটি, এই ডি আর ডিটিকে আমরা এভাবে লিখতে পারি ডি আর বাই ডিউ ইন্টু ডিউ বাই ডিটি, ডিউ ডিউ কেটে গেলে আবার ডি আর ডিটি থাকে, তো আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা এভাবে ভেঙে নিলাম। এরপর এখানে 1 বাই ইউ আর ইকুয়াল কী লেখা যায়? 1 বাই ইউ, এখানে এইচ স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4 মাইনাস পি। এখন এখানে খেয়াল করি, আমরা এখন একটু এখানে খেয়াল করি, ওইটা আমি একটু সব কিছু একটু বোঝাই নিই। তো ডি ডিটিটা, তাই না, এই পর্যন্ত করলাম, তো এখানে আমরা এভাবে লিখতে পারি না যে ডি ডি ইউ এ আর ইকুয়াল কী লেখা যায়? অপর পেজ আমরা ধরে লিখলাম আর ইকুয়াল হচ্ছে 1 বাই ইউ, তাহলে আর ইকুয়াল 1 বাই ইউ লিখলাম, এবং সাথে সাথে ডিউ থেকে বাই ডিটিটা, উপরে একটা ডিটিটা নিলাম, নিচে একটা ডিটি নিলাম, এভাবে কিন্তু আমরা লিখতে পারি যে ডিউ বাই ডিটিকে, ডিউ বাই ডিটিটা ইন্টু ডিটিটা বাই ডিটি, ডিটি কেটে গেলে আবার ডিউ বাই ডিটি থাকবে, ওকে, মাইনাস 1 বাই ইউ এইচ স্কোয়ার ইকুয়াল। তো এখানে একটা কাজ করি আমরা, এখানে ইউ টু দি পাওয়ার 4 আসছে, তাই না, নিচে একটা ইউ আছে, তো ইউ টু দি পাওয়ার 4 এর সঙ্গে যদি একটা ইউ কেটে যায় তাহলে কি থাকবে? এইচ স্কোয়ার ইউ কিউব, যেটা হচ্ছে মাইনাস পি। আচ্ছা, বা ডি বাই ডিটি, এখানে 1 বাই ইউ বলতে কী বোঝাচ্ছে? 1 বাই ইউ বলতে বোঝাচ্ছে যে ইউ ইনভার্স, কী বোঝাচ্ছে? 1 বাই ইউ বলতে কী বোঝাচ্ছে? ইউ ইনভার্স। তো এটাকে যদি আমরা কার সাপেক্ষে, ইউ এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি ইউ ইনভার্সকে, তাহলে কি মাইনাস পাঁচ সামনে আসবে, ইউ এর সঙ্গে কী হবে আমাদের? -1, তাই না, আমাদের কি হয় পাওয়ারের সঙ্গে এক বিয়োগ করতে হয়, তাহলে মাইনাস ইউ ইনভার্স 2 আসবে, অন্তরীকরণ এগুলো বেসিক সূত্র, তাহলে মাইনাস ইউ ইনভার্স 2 মানে 1 বাই ইউ স্কোয়ার। তাহলে আমরা একবারে লিখে দিতে পারবো এখানে যে ইউ এর সাপেক্ষে 1 বাই ইউ অন্তরীকরণ করলে আমাদের মাইনাস 1 বাই ইউ স্কোয়ার চলে আসবে, এবং সেই সাথে সাথে এখানে যে আমাদের ডিইউ ডিটিটা ছিল থাকুক, এবং ডিটিটা ডিটি মানে আমরা এই মানটা কিন্তু আগের পেজে পেয়েছি, যেটা হচ্ছে মেবি 3 নম্বর সমীকরণ ছিল, এটা হচ্ছে এইচ ইউ স্কোয়ার লিখে দিলাম, ওকে, এখানে আছে মাইনাস এইচ স্কোয়ার ইউ কিউব ইকুয়াল হচ্ছে মাইনাস পি। বা এখানে এখন আমরা কি করব? ডি বাই ডিটি, এখানে মাইনাস 1 বাই ইউ স্কোয়ার দেখতে পাচ্ছি, তো এই ইউ স্কোয়ারটা এই স্কোয়ারের সঙ্গে গুণ অবস্থা আছে, কিন্তু ইউ স্কোয়ারটা কেটে যাবে, তাহলে শুধু থাকবে কি আমাদের এই এইচটা থাকবে এবং মাইনাসটা থাকবে, তো মাইনাস এইচ ডিইউ ডিটিটা মাইনাস এইচ স্কোয়ার ইউ কিউব ইকুয়াল মাইনাস পি, ওকে। বা এরপর এখানে মাইনাস এইচটাকে বাইরে নিলাম, তাহলে ডি বাই ডিটি ইন্টু ডিইউ ডিটিটা মাইনাস এইচ স্কোয়ার ইউ কিউব ইকুয়াল হচ্ছে মাইনাস পি, ওকে। এর পরবর্তী লাইনে আমরা কি করব? এর পরবর্তী লাইনে আমরা একটু জায়গাটা চেঞ্জ করে নেব, বা মাইনাস এইচ এই ডিটিটার জায়গায় ডিটির জায়গায় ডিটিটা দিয়ে নেব, তাহলে ডি বাই ডিটিটা এই ডিইউ এই জায়গাটা চেঞ্জ করলাম, গুণ অবস্থায় আছে ডি বাই ডিটি, ঠিক আছে, ডিইউ বাই ডিটি জায়গাটা চেঞ্জ করলাম জাস্ট এখানে, তাহলে আমাদের মাইনাস এইচ স্কোয়ার ইউ কিউব থাকবে ইকুয়াল হচ্ছে মাইনাস পি। আচ্ছা, বা মাইনাস এইচ, এখানে একটু আমরা খেয়াল করি, ডি বাই ডিটিটা ইন্টু ডিইউ, এখানে ডিটিটা নিলাম একটা, উপরে একটা ডিটিটা নিলাম, নিচে আবার ডিটিটা কেটে গেলে আমাদের কি, আমাদের আগের যে অংশ আকারটা ডিউ ওয়াই বাই ডিটিটা কিন্তু থাকবে। আমরা কেন এইভাবে করে নিচ্ছি? কেননা আমাদের যে মানটা বের করছি এইচ ইউ স্কোয়ার, সেই মানগুলো বসালে ধীরে ধীরে আমাদের কি জায়গাটা আমাদের জন্য তৈরি হয়ে যাবে, মাইনাস এইচ স্কোয়ার ইউ কিউব ইকুয়াল মাইনাস পি। বা মাইনাস এইচ, এখানে একটু খেয়াল করি আমরা, ডি স্কোয়ার ডি মানে থিটার সাপেক্ষে এটাকে আরেকবার অন্তরীকরণ করা হয়, তাহলে ডিইউ মানে কি হয়, ডি স্কোয়ার ইউ, ডিটি মানে কি হচ্ছে দুইবার অন্তরীকরণ, সো ডিটিটা স্কোয়ার ইন্টু ডিটিটা বাই ডিটি মানে কি জানি আমরা, মান পেয়েছি এইচ ইউ স্কোয়ার মাইনাস
এখানে AC স্কোয়ার ইউ কিউব ইকুয়াল মাইনাস পি। ওকে, আচ্ছা, বা এখানে এই যে এইচ আছে, এখানে একটা এইচ আছে, তাহলে এইচ এইচ মানে কি হবে, AC স্কোয়ার আর ইউ আছে ইউ স্কোয়ার, এখানে ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার। ওকে, এবং মাইনাস এখানে AC স্কোয়ার ইউ কিউব ইকুয়াল হচ্ছে মাইনাস পি। আচ্ছা, তো ফাইনালি আমরা এই লাইনটা পেলাম। এখন এখানে আমরা উভয় পাশে কি করব, এখানে একটা আমাদের মাইনাস ছিল, উভয় পাশে এই মাইনাস AC স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস AC স্কোয়ার ইউ স্কোয়ার দ্বারা আমরা কি করব, ভাগ করব। ওকে, করব মাইনাস AC স্কোয়ার ইউ স্কোয়ার দ্বারা ভাগ করব। তাহলে এখানে মাইনাস AC স্কোয়ার ইউ স্কোয়ার যদি ভাগ করা হয় এটা কেটে যাবে, এখানে মাইনাস AC স্কোয়ার ইউ স্কোয়ার দ্বারা ভাগ করলে এখানে ইউ কিউব আছে, আর এখানে AC স্কোয়ার ইউ স্কোয়ার কেটে গেলে শুধু একটা ইউ থাকবে, আর এখানে মাইনাস পি বাই AC স্কোয়ার ইউ স্কোয়ার হবে। ওকে, বা তাহলে আমাদের শুধু থাকবে এখানে ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার প্লাস ইউ ইকুয়াল মাইনাস পি মাইনাস AC স্কোয়ার ইউ স্কোয়ার। কী করলাম আমরা, উভয় পক্ষকে মাইনাস AC স্কোয়ার ইউ স্কোয়ার দ্বারা ভাগ করি। ওকে, ভাগ করে পেলাম। তো মাইনাস মাইনাস যদি কেটে যায় শুধু কী থাকবে, পেরি AC স্কোয়ার ইউ স্কোয়ার। এটা কী কল পেলাম আমরা, ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার প্লাস ইউ ইকুয়াল। তো এটা হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ, এবং সেই সাথে এটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক কেন্দ্রিক কক্ষপথের সমীকরণ। এটা তাহলে লিখবো এখানে, অতএব যা আর ইকুয়াল 1/u নিয়ে পোলার আর থিটা স্থানাঙ্ক কেন্দ্রিক কক্ষপথের সমীকরণ, কক্ষপথে কি করে, সমীকরণটা হচ্ছে নির্দেশ করে, প্রদান করে বা নির্দেশ করে। আচ্ছা, তাহলে আমরা একটা কি নির্ণয় করলাম এখন, যা হচ্ছে 1/RU আর ইকুয়াল 1/u নিয়ে পোলার স্থানাঙ্ক কেন্দ্রিক কক্ষপথের সমীকরণ নির্ণয় করো। তো অন্তরিক সমীকরণ নির্ণয় করতে গেলে আমার যেটা বলছে, নির্ণয় করতে গেলে আমার আরেকটা সমীকরণ নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে অন্তরক ক্যালকুলাস ইউজ করে। ঠিক আছে, মানে আমরা যেটা হচ্ছে প্যাডাল সমীকরণ কথা বলি, যে প্যাডাল সমীকরণটা কোথায় আমরা, এটা আমাদের যে 4 নম্বর সমীকরণটা আমাদের কাজে লাগবে, কাজে লাগে আমরা সেই মেইন যে সমীকরণ সেটাকে বের করতে পারবো। প্যাডাল সমীকরণ আমরা হচ্ছে ক্যালকুলাস 2 এ শিখেছিলাম। ঠিক আছে, আচ্ছা, আমরা এখন সমাধানে যাই। তো লিখবো এখন আমরা, আমি বাংলা লেখাটুকু একটু লিখে নিয়ে আবার চালু করছি। আচ্ছা, তো আমরা বইয়ের চিত্র দিকে আবারও তাকাই। তো এখানে দেখো, এখানে একটা আমরা স্পর্শক আঁকাইছি, পি বিন্দুকে কেন্দ্র করে স্পর্শক আঁকাইছি। তো আবার ধরি এখান থেকে শেষ করে এখান থেকে আবার ধরি কোণার পথের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক ও বিন্দুতে একটা লম্ব দূরত্ব পি। এই যে আমাদের অনুভূত ত্বরণ যেটা লম্বর উপরে ডিপেন্ড করতেছে, সেটার ক্ষেত্রে এখানে আমরা একটা স্পর্শক আর্ট করেছিলাম, এবং যেটা কী করতেছে, এই পি বিন্দু স্পর্শক অঙ্কিত স্পর্শক উপর ও বিন্দু হতে লম্ব দূরত্ব, এই যে লম্ব দূরত্ব পি, সেক্ষেত্রে অন্তরক ক্যালকুলাস আমাদের অন্তরক ক্যালকুলাসের সাহায্যে পাই। অন্তরক ক্যালকুলাস বলতে এখানে আমাদের দ্বিতীয় বর্ষে প্যাডাল সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে একটা প্যাডাল সমীকরণে একটা সমীকরণ ছিল, সেই সমীকরণটাকে ইউজ করবো। সমীকরণটা হচ্ছে 1/p স্কোয়ার ইকুয়াল 1/r স্কোয়ার প্লাস 1/r4 dr dθ স্কোয়ার। ঠিক আছে, সেই সমীকরণটা আমরা এখন ইউজ করবো এখানে। তাহলে 1/r স্কোয়ার মানে কি লেখা যাবে, ইউ স্কোয়ার, কেননা ইউ বাই যদি 1/r হয় তাহলে 1/r স্কোয়ার ইকুয়াল কী লেখা যাবে, 1/r স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার লেখা যাবে, তাই না? আমরা যেটা শিখেছিলাম ওখানে ধরেছিলাম আর ইকুয়াল 1/u বা হচ্ছে ইউ ইকুয়াল 1/r। তো 1/r স্কোয়ার মানে ইউ স্কোয়ার, সে মানটা কেন বসে দিলাম। 1/r⁴ মানে u⁴ dr dθ যেমন আছে তেমনই থাকুক ইউ স্কোয়ার। এটা আমরা 5 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা, আবার আমরা যে ইউ ইকুয়াল 1/r ধরেছিলাম সেটা নিয়ে কাজ করব, বা এই পাশেও আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি, dθ ইউ, এখানে হচ্ছে d/dθ 1/r। ওকে, দেখা যাচ্ছে না হয়তো, বা এবার দেখতে পাচ্ছেন আশা করি। বা du dθ, তো আমরা জানি যে থিটার সাপেক্ষে 1/r মানে কি, r ইনভার্স 1, আর r ইনভার্স 1কে যদি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আসবে কি মাইনাস r ইনভার্স 2, যেটা একটু আগে দেখালাম। ঠিক আছে, ওইভাবে অন্তরীকরণ করবেন। তাহলে মাইনাস 1/r ইনভার্স 2 মানে কি মাইনাস 1/r স্কোয়ার, এবং এটা তো মূল থিটা নাও, আরটা হচ্ছে থিটার অংশ, কিন্তু থিটা তো না,
যার ফলে এখানে এই আরকে আবার থিটার সাপেক্ষে আমাদের কী করতে হবে, অন্তরীকরণ করতে হবে, ডি আর ডি থিটা। ওকে, আচ্ছা ফাইনাল আশা করি যে বুঝতে পেরেছেন ব্যাপারটা। এটা অন্তরীকরণের ব্যাপারটা সকলেই জানি যে R1 বাই আর ইনভার্সকে অন্তরীকরণ করলে মাইনাস আর ইনভার্স 2 আসে। অন্তরীকরণ করে দেখবেন সেটাকে আমরা মাইনাস R1 বাই আর স্কোয়ার লিখতে পারি। এখন আমরা কী করব, তাহলে পরবর্তী লাইনে ডিউ ডিটিটা থাকুক, এখানে মাইনাস 1 বাই আর স্কোয়ার মানে কি লেখা যায় মাইনাস, এখানে 1 মাইনাস 1 বাই আর স্কোয়ার মানে ইউ স্কোয়ার লেখা যায়, বা ডি আর ডিটিটা এখানে থাকবে, বা ডিউ ডিটিটা ইকুয়াল মাইনাস ইউ স্কোয়ার ডি আর ডিটিটা, বা মাইনাস ডিউ ডিটিটা ইকুয়াল ইউ স্কোয়ার, মাইনাসটা পার করে নিলাম ইউ স্কোয়ার। একটা সময় আমাদের মান বের করতে হবে, যে সময় এই যে মাইনাস ডিউ ডিটিটার মানটা আমাদের প্রয়োজন পড়বে, সো আমরা এইভাবে তৈরি করে নিলাম। ঠিক আছে, সেটাকে আমরা চাইলে সমীকরণ নাম্বার দিতে পারি, না দিলেও সমস্যা নেই, সমীকরণ নাম্বার না দিয়ে আমরা ডিরেক্ট মান বসাবো, সমস্যা নেই। অথবা তোমরা এটাকে সমীকরণ নাম্বার এখানে 5 দিয়েছি, এখানে তোমরা 6 দিতে পারো, সমীকরণ নাম্বার 6। ঠিক আছে, আচ্ছা এখন যে 5 নাম্বার সমীকরণ দিয়েছিলাম সেই 5 নং হতে আমরা পাই 5 নং হতে কি পাই, আমরা পেয়েছিলাম 1/p², তাই না, 1/p² ইকুয়াল সামথিং সামথিং। তো এখানে কি ছিল মূলত একটু দেখা যাক। 5 নম্বর সমীকরণে ইউ স্কোয়ার প্লাস e⁴ dr dθ স্কোয়ার। তো ইউ স্কোয়ারকে e⁴ আমরা কীভাবে লিখতে পারি, ইউ স্কোয়ারের উপরে স্কোয়ার দিলে কিন্তু লিখতে পারি e⁴, তাই না। তো আমরা এটাকে একবারে লিখবো এরকম ব্র্যাকেট দিয়ে, ইউ স্কোয়ার dr dθ এর উপরে একবার স্কোয়ার দেবো, তার মানে কি ওটা যদি আমরা ক্যালকুলেশন করি e⁴ আসবে। ব্যাপারটা এরকম, একটু দেখি, ইউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার dr dθ একবারে উপরে স্কোয়ার দিলাম, তার মানে কি এর উপরে যে মানটা ছিল আমাদের 5 নম্বর সেটা কোনো পরিবর্তন ঘটলো না। ইউ স্কোয়ারের উপরে স্কোয়ার মানে কি e⁴, আর এটা মানে dr dθ উপরে স্কোয়ার মানে dr dθ উপরে স্কোয়ারই। ওকে, ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস, এখানে আমরা একটু খেয়াল করি, একটু আগে আমি যে কথাটা বললাম যে এই ইউ স্কোয়ার dr dθ এর মানটা আমাদের প্রয়োজন পড়বে। তো এখানে ইউ স্কোয়ার dr dθ রয়েছে, এটা ইকুয়াল কি মাইনাস ডিউ dθ। তাহলে আমরা এই ইউ স্কোয়ার dr dθ এর জায়গায় মাইনাস কি বসাবো, মাইনাস ডিউ dθ, এবং এর সাথে সাথে উপরে একটা স্কোয়ার আছে, স্কোয়ারটা দিলাম। তারপরে ইউ স্কোয়ার প্লাস ডিউ dθ এর উপরে স্কোয়ার, কেননা ভিতরে মাইনাসটা থাকলেও কাজ করবো না, কেন উপরে স্কোয়ার আছে, তো মাইনাসের উপরে স্কোয়ার মানে কি পজিটিভ, সো আমরা একবারে পজিটিভ নেগেটিভ মানটাকে ক্যান্সেল করে শুধু এভাবে লিখতে পারি। তাহলে অতএব 1/p² ইকুয়াল আসবে ইউ স্কোয়ার প্লাস ডিউ dθ স্কোয়ার। আচ্ছা এখন এটাকে আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করবো, কিসের সাপেক্ষে, থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি। তো থিটার সাপেক্ষে কীভাবে অন্তরীকরণ করবো, 1/p² আছে, তো 1/p মাইনাস 1/, শুধু 1/p², তাই না। তো 1/p² অন্তরীকরণ করলে কী হবে দেখেন তো, একটু খেয়াল করেন। 1/p² মানে p⁻², কিন্তু 1/p² মানে কি p⁻²। এটাকে আমরা যদি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি সেক্ষেত্রে কী হবে, -2টা সামনে আসবে ইন্টু p-2, এর সঙ্গে কি n-1, তাই না। আমাদের সূত্র যেটা অন্তরীকরণের সূত্র, যে সর্বোচ্চ পাওয়ারটাকে সামনে আনো, এরকম যেটা সূত্র ddx x⁴n এর যে সূত্রটা, পাওয়ার সর্বোচ্চ পাওয়ার সামনে আনো, মূল ভিত্তি পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে -2 থেকে 1 বিয়োগ করি, তাহলে -2 ইন্টু p-3 বা -2 ইন্টু 1/p³ লেখা যায়। তাহলে আমরা এখানে এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে একবার লিখতে পারি -2 ইন্টু 1/p³। এটাকে যদি আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি, এটা মূল থিটা না হওয়ার কারণে এই p কে আরেকবার থিটার সাপেক্ষে আমাদের অন্তরীকরণ করতে হবে, সো dp/dθ। এখানে ইউ স্কোয়ার আছে, এখানে যদি থিটার সাপেক্ষে করি তাহলে d2u আসবে। আমরা সকলে জানি অন্তরীকরণের সূত্র, সর্বোচ্চ পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার থেকে 1 বিয়োগ করতে হবে। এগুলো আমি আর অন্তরীকরণ অত ডিটেলস দেখাবো না। তো এখানে মূল থিটা না হওয়ার কারণে যদি থিটার সাপেক্ষে ইউকে আরেকবার থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, প্লাস হচ্ছে ডিউ dθ রয়েছে, এর উপরে স্কোয়ার রয়েছে, তো সর্বোচ্চ পাওয়ার সামনে আসবে, আমাদের কি করতে হবে, এই du/dθ লিখতে হবে, এবং এর থেকে পাওয়ার থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, এবং এই ডিউ dθটা থিটার সাপেক্ষে যখন করতেছি, কিন্তু এটা মূল থিটা না হওয়ার কারণে এইটাকে আরও একবার আমাদের কি করতে হবে, এইটাকে আরও একবার আমাদের ডি dθটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। সেক্ষেত্রে দেখো যদি করি তাহলে কি আসবে, থিটার সাপেক্ষে d²u dθ² লিখতে পারি, d²u dθ²। আশা করি বুঝতে পেরেছো। এই ডিউ dθ থেকে তোমরা ইউ বা অন্য কিছু চিন্তা করতে পারো, সেক্ষেত্রে অন্তরীকরণ করলে সর্বোচ্চ পাওয়ার সামনে আসবে, ভিত্তিতে স্যান থাকবে, এবং পাওয়ার থেকে 1 বিয়োগ করলে উপরে 1 থাকে, এবং এটা মূল থিটা না হওয়ার কারণে
একে আরেকবার অন্তরীকরণ করলে ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার, তার মানে কি ডি ইউ ডি থিটাকে আমরা থিটার সাপেক্ষে আরেকবার এই যে এর মতো করে অন্তরীকরণ করতেছি। ওকে, এগুলো সিম্পল ব্যাপার, বাট আমি এত এগুলো বুঝাই ডিটেলস, ইদানিং আর ডিটেলস বুঝাবো না, ঠিক আছে? সেগুলো তোমরা নিজেরা বুঝতে চেষ্টা করবা। তাহলে এখানে দেখো 2 আসছে, এখানে 2 আসছে, এখানে 2 আসছে, ওই পাশ থেকে 2গুলো যদি আমরা বাদ দিই বা 2 দ্বারা ভাগ করলেও সমস্যা নাই, তো করলে কি থাকবে এখানে -1/p³ dp বাই ডি থিটা ইকুয়াল এ থাকবে ইউ ডি ইউ ডি থিটা প্লাস এ থাকবে ডি ইউ ডি থিটা ইন্টু ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার। তো এখানে আমরা ডিউ থিটা দেখতে পাচ্ছি, ডিউ থিটা কমন নিলে ইউ প্লাস ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার থাকবে, কি কমন নিলাম ডিউ বাই ডি থিটাটা কমন নিলাম। আচ্ছা, তো ইউ প্লাস ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার কি দেখা যায়, এটার মেবি আমরা একটা মান বের করেছিলাম 4 নম্বরে। এই যে দেখো ইউ প্লাস ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার 4 নাম্বার থেকে দেখো পি বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। তো এই মানটা এখন বসাই দেবো। এই মানটা আমরা কেন বের করছিলাম এতক্ষণ বুঝতে পারতেছি, তাই না? একটু আগে আমরা বুঝতে পারিনি কেন এই মানটা বের করলাম, কারণ আমাদের এখন এই যে মেইন যে সমীকরণটা, গতীয় সমীকরণটা বের করতে গেলে, অন্তরক সমীকরণটা বের করতে গেলে আমাদের মানটা প্রয়োজন। তাহলে এখানে আমরা বসে দিতে পারবো পি বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু ডি ইউ ডি থিটা। আসলে তৃতীয় বর্ষের সিলেবাসটা অনেক জটিল এবং ক্লাসগুলো নেওয়াও কঠিন, এবং এটা তোমরা বেশি প্র্যাকটিস করবা, নয়তো প্রবলেম হবে, ঠিক আছে? এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু ডি ইউ বাই ডি থিটা। ওকে, আচ্ছা, এখানে তাহলে আমরা কি ইকুয়াল পেলাম, এটা ইকুয়াল পেলাম। তো ফাইনাল কাজটা আমাদের পরবর্তী পেজে গিয়ে করতে হবে। কি করব এখন, এই যে ডিউ ডি থিটা ইকুয়াল আমরা একটা মান পেয়েছিলাম, এই যে ডিউ ডি থিটা ইকুয়াল মাইনাস ইউ স্কোয়ার ডিআর ডি থিটা। তো এখানে ডিউ ডি থিটার জায়গায় সেই মানটা বসাই দেবো এবং পরবর্তী লাইনে এই কাজটা করবো। এই লাইনটা যেমন ছিল তেমনই থাকবে। আজান দিচ্ছে, একটু অপেক্ষা করে। ওকে, আমরা এখন এখানে পি বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার এবং সেই সাথে সাথে এখানে ডিউ বাই ডি থিটা ছিল, সেটা মানটা বসাই দেয় মাইনাস ইউ স্কোয়ার ডিআর ডি থিটা, ঠিক আছে? এবং এই পাশে ছিল আমাদের যেটা -1/p³ ডিপি ডি থিটা। ওকে, আচ্ছা, তারপরে আমরা কি করব, বা -1/p³ ডিপি ডি থিটা। তো এখানে আমরা একটা কাজ করি, এখানে ডিআর নিলাম, আবার আমাদের ছোট করব জায়গাটা আমরা সমাধানের জন্য। এই ডিআরটা উপরে নিলাম, ডিআর কেটে যাবে, সমস্যা নেই, ডি থিটাটা নিচে থাকবে। ওকে, ডিআর কেটে ডিপি ডি থিটা থাকে, এখানে মাইনাস এই যে ইউ স্কোয়ার কেটে যাবে, তাহলে শুধু পি বাই এইচ স্কোয়ার থাকবে এবং ডিআর ডি থিটাটা থাকবে। বা নেগেটিভ কেটে গেলে এখানে থাকবে 1/p³ ডিপি বাই ডিআর। ওকে, এখানে একটু একটা কাজ করতে হবে আমাদেরকে। এই পাশে দেখো ডিআর ডি থিটা আছে, এই পাশে ডিআর ডি থিটা আছে, তো এই পাশে থেকে ডিআর ডি থিটা চলে যাবে, তাহলে শুরু থাকবে মাইনাস, এই পাশে মাইনাস চলে গেছে, শুধু পি বাই এইচ স্কোয়ার থাকবে। তাহলে এখানে কি থাকলো 1/p³ ডিপি বাই ডিআর থিটা চলে গেল, শুধু মাইনাস চলে গেল, পি বাই এইচ স্কোয়ারটা থাকলো। বা এখানে হচ্ছে এইচ স্কোয়ারটা পার করি, তাহলে এইচ স্কোয়ার এখানে ক্রস গুণনের উপরে চলে আসবে এবং নিচে হচ্ছে p³ ইকুয়াল এখানে আমাদের যে ডিপি ডিআরটা আছে থাকুক, ডিপি ডিআর এখানে থাকবে শুধু, তাহলে কি থাকবে পি থাকবে। তো এটাই হচ্ছে আমাদের যে সমীকরণটা নির্ণয় করতে চাচ্ছিলাম, সে কাঙ্ক্ষিত প্যাডাল সমীকরণ স্থান ও কেন্দ্রের কক্ষপথের সমীকরণটা নির্ণয় হয়ে গেল, যেটাকে বলে হচ্ছে কি কোণার গতিপথের অন্তরক সমীকরণ যেটাকে বলা হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এভাবে, যে ফাইনালি যা প্যাডাল পি আর স্থানাঙ্ক কেন্দ্রিক কক্ষপথের সমীকরণ, ঠিক আছে, সমীকরণ নির্দেশ করে। তো এটাই আমাদের চলে আসলো, যেটা আমাদের প্রশ্নের সমাধান চেয়েছে, বইয়ে যে সমাধানটা চেয়েছিল কোণার গতিপথ অন্তরক সমীকরণ, সেটা নির্ণয় হয়ে গেল এই যে হুইচ গিভ সেন্ট্রাল অরবিট ইন প্যাডাল অর পিয়ার ফ্রম। তো ওকে, আই হোপ যে তোমরা সকলেই বুঝতে পারছো ক্লাসটা। তো বইয়ে দেখতে গেলে অনেক ছোট ছোট, কিন্তু ভাই এগুলা তোমরা যখন পড়বা বা নিজেরা প্র্যাকটিস করবা, ক্লাস নিতে গেলেও অবস্থা খারাপ হয়ে যায়। প্রায় 5 পেজ হয়ে গেল। তো তৃতীয় বর্ষের ক্লাস নেওয়া এবং চতুর্থ বর্ষের ক্লাসগুলো নেওয়া যেমন কঠিন, যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে পড়াশোনা করাটাও অনেক কঠিন। সো
আই হোপ যে তোমরা একটু স্টুডেন্টের রেফার করিও যদি ক্লাসগুলো ভালো লাগে। স্টুডেন্ট বেশি না হলে চতুর্থ বর্ষের ক্লাস কন্টিনিউ করা যাবে না। ওকে, সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।